আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল। তো কঠোর লকডাউনের তৃতীয় দিন রোববার সকাল থেকে বাংলাবাজার শিমুলিয়ার নৌ রুটে বেড়েছে ঢাকামুখ যাত্রীদের চাপ। ফেরি চলাচল সীমিত করায় জরুরি পরিবহনের সঙ্গে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে ফেরি পারাপারে স্বাভাবিকের তুলনায় সময় লাগছে দ্বিগুণ। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ঘাটে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে এ ঘাটে 8টি ফেরি চলাচল করছে বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। রাজধানীর রামপুরা থেকে স্বর্ণালংকার সহ পালিয়ে যায় গৃহকর্মী নূপুর আক্তার। এরই পরিপ্রেক্ষিতে মামলা হয় রামপুরা থানায়। মামলার সূত্র ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উদ্ধার করতে সক্ষম হয় চোরাই স্বর্ণালংকার। গ্রেফতার করা হয় গৃহকর্মী নূপুর আক্তারকে। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার এসব তথ্য জানান। বাসার যখন লোকজন ছিল না, সে অবসর সময়ে বাসার স্বর্ণালংকার নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। তো আমরা 24 ঘন্টার মধ্যেই মামলাটি তদন্ত শুরু করি এবং যাবতীয় মালামাল স্বর্ণালংকার কুমিল্লা লাকসাম থেকে আমাদের যে রমনা ডিভিশন সে মালামাল উদ্ধার করে এবং সেখানে নূপুরকে গ্রেপ্তার করে। রাজধানীর মতিঝিলে একটি গাড়ির গ্যারেজে লাগা আগুনে পুড়ে ছাই হলো 2টি বাস ও 2টি প্রাইভেট কার। রোববার বেলা 11টার দিকে রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। রাজধানীর প্রধান সড়কগুলো এখন রিকশার দখলে। রিকশা উঠছেন একাধিক ব্যক্তি, এতে উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গণপরিবহন না চলায় সাধারণ মানুষকে রিকশা যোগে গুনতে হচ্ছে 50 গুণ বাড়তি ভাড়া। সহকর্মী মুসামিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। রাজধানীর প্রধান সড়কগুলো দখলে নিয়েছে রিকশা। পাল্লা দিয়ে যত্রতত্রভাবেই চলছে এ বাহন। সরকারি বিধিনিষেধের আওতার বাইরে থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তেমন জেরার মুখে পড়তে হচ্ছে না তাদের। বাড়তি ভাড়া থাকলেও বিভিন্ন অজুহাতে রাস্তায় বের হওয়া মানুষগুলো যত্রতত্র যাত্রী হয়ে উঠেছেন এই রিকশায়। যাত্রীরা হাসপাতাল কিংবা বিভিন্ন জায়গা যাওয়ার অজুহাতে পাড়া মহল্লার অলিগলি দিয়ে রিকশায় যাত্রী হয়ে উঠেছেন। অনেক যাত্রী আবার প্রমাণ ছাড়াই দিচ্ছেন নানা অজুহাত। এক্সের কাগজ আনার জন্য, রিপোর্টের কাগজ আর কি। ঠান্ডা আছে, জ্বর আছে, তাই টেস্ট করতে যাচ্ছি। ভাত নিয়ে যাচ্ছি। যাত্রী নিয়ে রাস্তায় বের হলে পুলিশের বাধায় গন্তব্যে পৌঁছাতে পারছে না, ফলে ন্যায্য ভাড়া পাচ্ছে না বলে অভিযোগ রিকশা চালকদের। আগের মতো তেমন যাত্রী পাওয়া যায় না বলেও জানান তারা। আমাদের জন্য কোনো বাধা নিষেধ নেই, কিন্তু মাঝে মাঝে পুলিশ আমাদেরকে মেন রাস্তা দিয়ে আবার বাইক সাইডে অযথা হয়রানি করায়। কোনো জায়গায় আমাদেরকে বাধা পর্যন্ত দেয় নাই। আর যারা রং রোডে রং দিয়ে যাচ্ছে তাদেরকে আটকাইতেছে, যারা সোজা পথে যাচ্ছে তাদের কোনো আটকাইতেছে। সারাদিন চালাইয়া 200 টাকা 300 টাকা এরকম ইনকাম হয়, কিন্তু এরকম ইনকাম তো এ সংসার চলে না, ঘর ভাড়া আছে। সরকারের স্বাস্থ্যবিধি ও নিয়মনীতির বাইরে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বলছেন কঠোর নজরদারিতে রাখা হয়েছে। মেইন রোডে আসলে রিক্সাগুলো উঠবে না। আর যাত্রী সাধারণ যেহেতু অহেতুক লকডাউনের কারণে বের হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং যাত্রী সাধারণকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা রাস্তায় অহেতুক ঘোরাঘুরি করবেন না। করোনার লাগাম টানতেই চলছে লকডাউন। এই লকডাউনে সকলকে ঘরে থাকার আহ্বান সরকারের বিভিন্ন প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। রাজধানীর হাতিরঝিলের দিলু রোডের একটি বাসার নিচতলার একটি কক্ষে 2 সন্তানের জননী নীলা বেগম নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে মগবাজার দিলু রোডের এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি নিহতের স্বামী মুরাদ হোসেন, মেয়ে মাহরিন আক্তার ও 6 বছরের সন্তান মারজুব হোসেনকে নেওয়া হয় থানা পুলিশ হেফাজতে। আবারও দেশের খবর। শনিবার মধ্যরাতে গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামে আগুনে পুড়ে ছাই হল 41টি বসতঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি কেউ। বাগেরহাটের মাতৃভাষা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী ও কলেজের শিক্ষকবৃন্দ। রোববার বেলা 11টায় জেলার মোরেলগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম জানান, অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে ওঠেন কলেজের অফিস সহকারী রেজাউল ইসলাম নানু সহ একটি অসাধু মহল। রোববার দুপুরে কক্সবাজার সদরের ইসলামাবাদের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে এক অসহায় মুক্তিযোদ্ধা পরিবার।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল শুকুরের স্ত্রী সেতারা বেগম জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা বশির ও তার সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা। রোববার দুপুরে কুমিল্লার 14 গ্রামের চিউরা ইউনিয়নের প্রধানমন্ত্রী দেওয়া উপহার আশ্রয়ণ প্রকল্প 2-এর নির্মিত ঘরগুলো পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান। ঘরগুলো পরিদর্শন শেষে তিনি সুবিধাভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল হক সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মাদারীপুরে করোনা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে 30 টাকায় চাল ও 18 টাকায় আটা বিক্রির কার্যক্রম শুরু করে জেলা খাদ্য অধিদপ্তর। রোববার সকাল থেকে জেলার 11টি পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল আলম সুজন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জামালপুরে ইসলামপুরে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ফলে যমুনা নদীর ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে কয়েকটি গ্রামের প্রায় 5 শতাধিক পরিবার ও ফসলি জমি। তবে এই বাঁধটি স্থায়ীভাবে রক্ষায় বাঁধের দুপাশে জিও ব্যাগ ফেলার দাবি যমুনা পাড়ের বাসিন্দাদের। জামালপুর থেকে ইয়ামিন মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেই প্লাবিত হতো জামালপুরের ইসলামপুর উপজেলার সাবধার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। এতে যমুনার ভাঙনের কবলে পড়ে হারাতে হতো বসতবাড়ি সহ একের পর এক ফসলি জমি। আর এই ভাঙন থেকে রক্ষা পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে চ্যাঙ্গারিয়া হরিণধরা থেকে ইন্দুল্লামারি পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যার ফলে দীর্ঘ 40 বছর পর যমুনার করাল গ্রাস থেকে রক্ষা পেয়েছে এসব এলাকার বাসিন্দারা। এই বাঁধটা তো না থাকতো তাহলে আমাদের এদিকে শত বাড়ি ঘর, শত সম্পদ আমাদের এই নদীর তলায় চলে যেত। আমাদের জমিনে ভেঙে গেল, বাড়ি ঘরে আড়াও থাকলেন, বাঁধা দিয়ে অনেক উপকার হয়েছে। এই বাঁধ যদি না থাকতো আমার এই সম্পত্তি বাড়ি ঘর সব ভেঙে যেত। তবে বাঁধটি স্থায়ীভাবে রক্ষায় দ্রুত বাঁধের দুপাশে জিও ব্যাগ ফেলার প্রয়োজন বলে মনে করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই বাঁধটার কিছু জিও ব্যাগের প্রয়োজন ছিল। আমি আশা করব অনতিবিলম্বে এটা যেন জিও ব্যাগ সরবরাহ করে নদী ভাঙন থেকে রক্ষা পায়। ইউপি চেয়ারম্যান এবং এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাঁধটি দ্রুত রক্ষায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এই জনপ্রতিনিধি। এখন এই বাঁধটি স্থায়ীভাবে রক্ষার জন্য প্রয়োজন জিও ব্যাগ। তো যদি আল্লাহ করে এই বছরের বন্যাটা টিকে যায়, সামনের বছরে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে সেখানে জিও ব্যাগের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধটি স্থায়ীভাবে রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই চাওয়া যমুনার ভাঙন থাবায় নিঃস্ব হয়ে যাওয়া এই অঞ্চলগুলোর মানুষের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় রোববার সকাল থেকে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকে জেলার আইনশৃঙ্খলা বাহিনী। সুস্থ বিধি নিশ্চিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিধি নিষেধ অমান্য করায় 84 জনকে 73,500 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একজনকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রোববার সকালে নওগাঁর শিকারপুর ইউনিয়নের শুকুরের মোড় এলাকার একটি পাট খেতে উজ্জ্বল হোসেন নামের এক ডিশ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল। নীলফামারী সৈয়দপুর থানার এক পুলিশ কর্মকর্তাকে কর্তব্যরত অবস্থায় পিটানো ও পোশাক ছিঁড়ে দেওয়ার মামলায় 2 সহোদরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্র রায়ের এ আদেশ দেন। এর আগে গেল শুক্রবার রাতে লকডাউন অমান্য করায় আতিফ ও আলতাফকে বিধি নিষেধ অমান্য করায় পুলিশ আটক করে। পরে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যের ওপর হামলা চালায় ওই 2 সহোদর। কুমিল্লার দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের মাইথারদিয়া গ্রামের একটি বাড়িতে ঘটে একাধিকবার ডাকাতির ঘটনা। এ ঘটনায় থানায় মামলা হলেও সেই মামলা নেই কোনো অগ্রগতি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। দাউদকান্দি থেকে সোহেল মিয়ার প্রতিবেদনের বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। কুমিল্লার দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের মাইথারদিয়া গ্রামের একটি বাড়িতে একাধিকবার ঘটে ডাকাতির ঘটনা। যে বাড়িতে ডাকাতির ঘটনা সে বাড়ির মালিক মরহুম সিরাজ চৌধুরী, যিনি 2020 সালে মারা যাওয়ার পর তার পুরো পরিবার ঢাকায় বসবাস করেন। এতে করে এক প্রকার ফাঁকাই থাকে পুরো বাড়ি। তবে ঘটনার দিন সিরাজ চৌধুরীর বড় সন্তান আহসান হাবিব প্রবাস থেকে ফিরে গ্রামের বাড়ি যান, আর সে রাতেই ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে আহসান হাবিবের হাত পা বেঁধে অত্যন্ত যত্নের সাথে পুরো বাড়ি অক্ষত রাখলেও শুধুমাত্র নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় ডাকাত।
ডাকাতরা। আহসান হাবিবের ভাষ্যমতে 12 থেকে 15 জনের একটি দল এই ডাকাতিতে অংশ নিলেও মাত্র 3 জনের মুখেই ছিল মুখোশ, আর বাকিরা ছিলেন স্বাভাবিক মুখেই। প্রশ্ন উঠেছে, মুখোশ পরা ওই 3 জন কারা? প্রবাসীর বাড়ির ফেরার দিনই এত বড় ডাকাত দল একদিনের মধ্যেই বা কিভাবে সংঘটিত হলো? যেখানে নগদ অর্থ আর অলংকার ছিল, সেই আলমারি বা ডাকাতরা কিভাবে শনাক্ত করলো? তাহলে কি পূর্ব পরিকল্পিত ছিল ডাকাতির এই ঘটনা? জানা যাক কি বলছেন প্রতিবেশীরা। জোরে কথা বলতাম আমার স্যার আমারও স্যার ক্ষতি ক্ষতি গেলাম বাহারে বললো মানে হাজুর ধুনে বাড়ি গেছে, বাড়ি ছাড়ার পরে দেই তারা যাতে গিয়ে যায় না। এই ঘটনায় নিরুপায় হয়ে ভুক্তভোগী আয়েশা সিদ্দিকা দাউদকান্দি থানায় মামলা দায়ের করলেও অজানা কারণে 3 মাস পেরিয়ে গেলেও নেই সেই মামলার কোনো অগ্রগতি। গ্রেফতার হয়নি কেউ, এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। আমরা তো ভয়ে থাকতে পারতেছি না। এখানে আমরা সরকারের কাছে আমার আকুল আবেদন যেন আমি আর স্বামীর বিটাতে আমি থাকতে পারি। অপরদিকে কোনো প্রকার প্রশাসনিক সহায়তা না পেয়ে সরকারের উচ্চ মহলের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান ভুক্তভোগীর বড় কন্যা ফাহিমা চৌধুরী। তো আমি সরকারের কাছে আমার আকুল আবেদন, আমি এটা সুরাহা চাই। কারা এমন করছে, কেন করছে, এটা আমি জানতে চাই এবং সরকার এটা সঠিক তদন্ত করে ইনভেস্টিগেশন করে এটার একটা ব্যবস্থা নেওয়া হোক। তবে এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও 3 মাস পরে এসেও জানালেন তদন্ত করে ঘটনাটি দেখার কথা। ভুক্তভোগী পরিবারও চাইছেন উন্মোচিত হোক ডাকাতির এমন ঘটনার মূল রহস্য। স্থানীয় পুলিশ প্রশাসন হোক আরও তৎপর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিট। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।